কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শেষের পরিচয় পর্ব ৫। সবিতা লজ্জায় যেন মরিয়া গেলেন। রাখাল বলিয়া ফেলিয়াই নিজের ভুল বুঝিতে পারিয়াছিল, কিন্তু ভালো মানুষ ব্রজবাবু তাহা লক্ষ্যও করিলেন না, বরঞ্চ বলিলেন, বেলা গেছে নতুন বউ, বাক্সটা তোমার গাড়িতে রাজু তুলে দিয়ে আসুক, আমি ততক্ষণ ওর ঘর আগলাই। এই বলিয়া নিজের বাক্সটা তাহার হাতে তুলিয়া দিলেন। প্রশ্নের উত্তর চাপা পড়িয়া রহিল। রাখালের পেছনে পেছনে নতুন মা নীরবে বাহির হইয়া গেলেন। বিবাহ দিয়া রাখাল দিন 10-12 পর দিল্লি হইতে ফিরিয়া আসিল। বলা বাহুল্য, বরকর্তার কর্তব্যে তাহার ত্রুটি ঘটে নাই, এবং কর্তা গিন্নি অর্থাৎ মনিব এবং মনিব গৃহিণী তাহার কার্যকুশলতায় যৎপরনাস্তি আনন্দ লাভ করিলেন। কিন্তু তাহার এই কয়টা দিনের দিল্লি প্রবাস কেবল একটুমাত্র ঘটনাই নয়, তথায় সে রীতিমতো প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করিয়া আসিয়াছে। তাহার একটা ফল এই হইয়াছে যে, বিবাহযোগ্য আকাঙ্ক্ষিত পাত্র হিসাবে তাহাকে কয়েকটি মেয়ে দেখানো হইয়াছে। সাদামাটা সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে, পশ্চিমে থাকিয়া তাহাদের স্বাস্থ্য ও বয়স বাড়িয়াছে, কিন্তু অভিভাবকগণের নানা অসুবিধায় এখনও পাত্রস্থ করা হয় নাই। পীড়াপিড়ির উত্তরে রাখাল বলিয়া আসিয়াছে যে, কলকাতায় তাহার কাকাবাবু ও নতুন মার অভিমত জানিয়া পরে চিঠি লিখিবে। তাহার এই সৌভাগ্যের কারণ বন্ধু যোগেশ, যে বরযাত্রীর দলে ভিড়িয়া নিখরচায় দিল্লি, হস্তিনাপুর, কেল্লা, কুতুব মিনার ইত্যাদি এ যাবৎ লোক মুখে শোনা দ্রষ্টব্য বস্তু নিশ্চয় দেখিতে পাইয়াছে। অতএব বন্ধুকৃত বাকি রাখে নাই, কৃতজ্ঞতার ঋণ 16 আনায় পরিশোধ করিয়াছে। লোকে জিজ্ঞাসা করিয়াছে, রাখালবাবু আজও বিবাহ করেন নাই কেন? যোগেশ জবাব দিয়েছেন, ওর শখ। আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে ওদের মিলবে এমন আশা করাই যে অন্যায়। কন্যাপক্ষীয় সংকোচে প্রশ্ন করিয়াছেন, উনি কলিকাতায় করেন কি? যোগেশ তৎক্ষণাৎ উত্তর করিয়াছে, বিশেষ কিছু নয়। তারপর মুচকে হাসিয়াছে, করার দরকারই বা কী? এ কথার নানা অর্থ। কলিকাতার বিশিষ্ট লোকেদের বিবিধ তথ্য রাখালের মুখে মুখে, বাড়ির মেয়েদের পর্যন্ত নাম জানা। নতুন ব্যারিস্টার, সদ্য পাস করা আইসিএসদের উল্লেখ সে ডাক নাম দরিয়া করে। পচু বোস, ডব্বল সেন, পটল বাণুজ্যে শুনিয়া অত দূর প্রবাসের সামান্য চাকরিজীবী বাঙালিরা অবাক হইয়া যায়। কিন্তু এতকাল বিবাহর কথায় রাখাল শুধু যে মুখেই আপত্তি করিয়েছে তাই নয়, মনের মধ্যেও তার ভয় আছে। কারণ নিজের অবস্থা সম্বন্ধে সে অচেতন নয়। সে জানে এই কলকাতা শহরে তাহার পরিচিত বন্ধু পরিধি যথেষ্ট সংকুচিত না করিয়া পরিবার প্রতিপালন করা তাহার সাধ্যাতীত। যে পরিবেষ্টনে এতকাল সে স্বাচ্ছন্দ্যে বিচরণ করিয়াছে, সেখানে ছোট হইয়া থাকার কল্পনা করিতেও পরাণমুখ। তথাপি নিঃসঙ্গ জীবনের নানা অভাব তাহাকে বাজে। বসন্তে বিবাহোৎসবের বাঁশি মাঝে মাঝে তাহাকে উতলা করে। বরানুগমনের সাদর আমন্ত্রণে মনটা হয়তো হঠাৎ বিরূপ হইয়া ওঠে। সংবাদপত্রে কোথায় কোনো আত্মঘাতিনী অনূঢ়া কন্যার পাণ্ডুর মুখ অনেক সময় তাহাকে যেন দেখা দিয়ে যায়। হয়তোবা অকারণ অভিমানে কখনো মনে হয়, সংসারে এত প্রাচুর্য, এত অভাব, এত সাধারণ, এত নিরন্তরের মধ্যে শুধু সেই কি কাহারও চোখে পড়ে না? শুধু তাহাকেই মাল্য দিতে কোথাও কোনো কুমারী কি নাই? কিন্তু এ সকল কথা ক্ষণিকের, মোহ কাটিয়া যায়, আবার সে আপনাতে ফিরিয়ে পায়। হাসে, আমোদ করে, ছেলে পড়ায়, সাহিত্য আলোচনায় যোগ দেয়, আহ্বান আসিলে বিবাহের আসর সাজাইতে ছোটে, নব বরবধূকে ফুলের তোড়া দিয়ে শুভকামনা জানায়। আবার দিনের পর দিন যেমন কাটিতেছিল তেমনি কাটে। এতদিনের এই মনোভাবের আবার একটু পরিবর্তন ঘটিয়াছে দিল্লি হইতে ফিরিয়া। এবারে সে দেখিয়াছে, কলিকাতাই সমস্ত দুনিয়া নয়, ইহারও বাহিরে বাঙালি বাস করে। তাহারাও ভদ্র, তাহারাও মানুষ, তাহাকেও কন্যা দিতে প্রস্তুত এমন পিতামাতা আছে। কলিকাতার যে সমাজ ও যে মেয়েদের সংস্পর্শে সে এতকাল আসিয়াছে, প্রবাসে সাধারণ ঘরের সেই মেয়েগুলি হয়তো অনেক বিষয়ে খাটো। স্ত্রী বলিয়া পরিচয় করাইয়া দিতে হয়তো আজও তাহার লজ্জা করিবে। তথাপি এই নতুন অভিজ্ঞতা তাহাকে সান্ত্বনা দিয়াছে, বল ভরসা দিয়াছে। সংসারে কাহারও ভার গ্রহণের শক্তি তাহার নেই। পরের মুখের প্রেক্ষা এই আত্ম অবিশ্বাস এতদিন
সকল বিষয়ে তাহাকে দুর্বল করিয়াছে। সে ভাবিয়াছে স্ত্রী পুত্র কন্যা তাহাদের কতক দিকে কত রকমের প্রয়োজন, খাওয়া পরা বাড়ি ভাড়া হইতে আরম্ভ করিয়া রোগ শোক বিদ্যা অর্জন দাবির অন্ত নেই। এ মিটাইবে সে কোথা হইতে? কিন্তু তাহার এই সংশয়ে প্রথম কুঠারাঘাত হানিয়েছে সারদা। অকুল সমুদ্রের মাঝে সে সেদিন তাহাকে আশ্রয় করিয়াছে, প্রত্যুত্তরে তাহাকেও যেদিন সে অভয় দিয়ে বলিয়াছে, ভয় নেই সারদা, আমি তোমার ভার নিলাম, সারদা তাহাকে বিশ্বাস করিয়া ঘরে ফিরিয়েছে, বাঁচিতে চাহিয়াছে। এই পরের বিশ্বাসী রাখালকে এতদিনে নিজের প্রতি বিশ্বাসবান করিয়াছে। আবার এই বস্তুটাই তাহার বহু গুণে বাড়িয়া গেছে। এবার প্রবাস হইতে ফিরিয়া তাহার কেবলই মনে হইয়াছে সে অক্ষম নয়, দুর্বল নয়, সংসারে অনেকের মতো সে অনেক কিছু পারে। এই নবজাগ্রত চেতনার বলিষ্ঠ চিত্ত লইয়া সে প্রথমেই দেখা করিতে গেল সারদার সঙ্গে। ঘরে তালাবন্ধ, একটি ছোট ছেলে খেলা করিতেছিল। সে বলিল, বৌদি গেছে উপরে গিন্নিমার ঘরে, রাত্রিরে আমাদের সকলের নিমন্ত্রণ। রাখাল উপরে গিয়ে দেখিল সমারোহ ব্যাপার, লোক খাওয়ানোর বিপুল আয়োজন চলিতেছে। রমণীবাবু অকারণে অতিশয় ব্যস্ত, কাজের চেয়ে অকাজই বেশি করিতেছেন, এবং সারদা কোমরে কাপড় জড়াইয়া জিনিসপত্র ভাঁড়ারে গুছাইয়া তুলিতেছে। রমণীবাবু যেন বাঁচিয়া গেলেন। এই যে রাজু এসেছ? নতুন বউ রাজু এসেছে। সবিতা অন্যত্র ছিলেন, চিৎকারে কাছে আসিয়া দাঁড়াইলেন। রমণীবাবু হাঁপ ছাড়িয়ে বললেন, যাক বাঁচা গেছে, রাজু এসে পড়েছে। বাবা, এখন থেকে সব ভার তোমার। সবিতা বলিলেন, সেই ভালো, তুমি এখন ঘরে একটু জিরোও গে, আমরা নিস্তার পাই। সারদা অলক্ষ্যে একটু হাসিল। রাখালকে জিজ্ঞাসা করিল, কবে এলেন? কাল। কাল? তবে কালই এলেন না যে বড়? অনেক কাজ ছিল, সময় পাইনি। সবিতা সহাস্যে বলিলেন, ওকে মরা বাঁচিয়েছে বলে রাজুর উপর মস্ত দাবি। সারদা সন্দেশের ঝুড়িটা তুলিয়া লইয়া গেল। রাখাল রমণীবাবুকে নমস্কার করিল এবং সবিতাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিল, এত ধুমধাম কিসের নতুন মা? সবিতা সহাস্যে কহিলেন, এমনি। রমণীবাবু বললেন, এমনিই বটে, সেই মেয়ে তুমি। পরে তাহাকে দেখাইয়া বলিলেন, উনি আধা মূল্যে একটা মস্ত সম্পত্তি খরিদ করিলেন, এ তারই খাওয়া। আমার সিঙ্গাপুরের পার্টনার এসেছে কলিকাতায়, বিসি ঘোষ, নাম শুনেছ? শোনোনি? আচ্ছা, আজ রাত্রিরে তাকে দেখতে পাবে, কোটি টাকার মালিক। আরও আছে আমার এখানকার বন্ধুবান্ধব, উকিল, অ্যাটর্নি, মায়, 2-3 জন ব্যারিস্টার পর্যন্ত। একটু গান বাজনাও হবে, খাসা গাইছে আজকাল মালতীমালা, শুনে সুখ পাবে হে। সবিতা একটু বাধা দেবার চেষ্টা করিতেই বলিয়া উঠিলেন, নাও ছলনা রাখো, কিন্তু কপাল করেছিলে বটে, দেশে থাকতে কোন এক শালাকে অনেক টাকা ধার দিয়েছিলেন, সেই হঠাৎ আদায় হয়ে গেল। ডোবা করি বাবাজি, ডোবা করি, এমন কখনো হয় না, নিতান্তই বরাতের জোর। বেটা ভয়ে পড়ে কেমন দিয়ে ফেললে, কিন্তু তাতেই কি আর কুলোলো? 1000 কম পড়ে যায়। আমাকে আবদার ধরলেন, সেজবাবু ওটা তুমি দিয়ে দাও। বললুম, শ্রীচরণে অদেয় কি আছে বলো? এ দেহ মন প্রাণ সবই তো তোমার। এই বলিয়া তিনি অত্যন্ত অরুচিকর স্থূল রসিকতার আনন্দে নিজেই হি হি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। রাখাল লজ্জায় মুখ ফিরাইয়া রহিল। রমণীবাবু চলিয়া গেলে সবিতা বললেন, বেলা হলো, এইখানেই স্নান করে দুটি খেয়ে নাও বাবা, ও বেলায় তোমাকে আবার অনেক খাটতে হবে, অনেক কাজ। রাখাল কহিল, কাজে ভয় পাইনি মা, খাটতেও রাজি আছি, কিন্তু এই বেলাটা নষ্ট করতে পারবো না, আমাকে ওই বাড়িতে একবার যেতে হবে। কাল গেলে হয় না? না। তবে কখন আসবে বলো? আসবো নিশ্চয়ই। কখন কি করে বলবো মা? তারক এখানে নেই বুঝি? না, সে তার বর্ধমানের মাস্টারিতে গিয়ে ভর্তি হয়েছে, থাকলেও হয়তো আসতো না। তাহার তীব্র ভাবান্তর সবিতা লক্ষ্য করিয়াছিলেন। একটু প্রসন্ন করিতে কহিলেন, ওর উপর রাগ করো না রাজু, ওদের কথাবার্তাই এমনি। এই ওকালতিতে রাখাল মনে মনে আরও চটিয়া গেল। বলিল, না মা, রাগ নয়, একটা গরুর উপর রাগ করতে যাবই বা কিসের জন্যে, বলিয়াই চলিয়া গেল। সিঁড়ি দিয়া নামিতে নামিতে কহিল, না, কৃতজ্ঞতার ঋণ মনে রাখা কঠিন। যদিচ রাখাল মনে মনে বুঝিয়াছে, যে লোকটি নতুন মার এত টাকার দেনা শোধ করিয়াছে তাহার নাম রমণীবাবু জানে না, তথাপি সেই ধর্মপ্রাণ সদাশয় মানুষটির প্রতি
এই অশিষ্ট ভাষা সে ক্ষমা করতে পারিল না। অথচ নতুন মা আমলই দিলেন না, যেন কথাটা কিছুই নয়। পরিশেষে তাহারই প্রতি লোকটার কদর্য রসিকতা, কিন্তু এবার আর তাহার রাগ হইল না, বরঞ্চ উহাই যেন তাহার মনের জ্বালাটাকে হঠাৎ হালকা করিয়া দিল। সে মনে মনে বলিল, এ ঠিকই হয়েছে, এই ওর প্রাপ্য, আমি মিথ্যে জ্বলে মরি। বউবাজারে ট্রাম হইতে নামিয়া গলির মুখে ঢুকিয়া ব্রজবিহারী বাবুর বাটির সম্মুখে আসিয়া রাখালের মনে হইল তাহার চোখে ধাঁধা লাগিয়াছে। সে আর কোথাও আসিয়া পড়িয়াছে। এ কি, দরজায় তালা দেওয়া, উপরের জানলাগুলো সব বন্ধ, একই নোটিশ ঝুলিতেছে, বাড়ি ভাড়া দেওয়া হইবে। সে অনেকক্ষণ দাঁড়াইয়া নিজেকে প্রকৃতিস্থ করিয়া গলির মোড়ে মুদির দোকানে আসিয়া উপস্থিত হইল। দোকানি অনেক দিনের, এ অঞ্চলের সকল ভদ্রগৃহেই মাল যোগায়। গিয়া ডাকিল, নবদ্বীপ কাকাবাবুর বাড়ি ভাড়া কী রকম? নবদ্বীপ তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি কিছু জানেন না রাখালবাবু? না, আমি এখানে ছিলাম না। নবদ্বীপ কহিল, দেনার জন্য বাবু বাড়িটা বিক্রি করে দিলেন যে? বাড়ি বিক্রি করে দিলেন? কিন্তু তারা সব কোথায়? গিন্নি নিজের মেয়ে নিয়ে গেছেন ভাইয়ের বাড়ি। ব্রজবাবু রেণুকে নিয়ে বাসা ভাড়া করেছেন। বাসাটা চেনো না নবদ্বীপ? চিনি বলিয়া সে হাত দিয়া দেখাইয়া কহিল, এই সোজা গিয়ে বাঁহাতি গলিটার দুইখানা বাড়ির পরেই 17 নম্বরের বাড়ি। 17 নম্বরে আসিয়া রাখাল দরজার কড়া নাড়িল। দাসী খুলিয়া দিয়া তাহাকে দেখাইয়া কাঁদিয়া ফেলিল। রাখাল জিজ্ঞাসা করিল, ফটিকের মা কাকাবাবু কোথায়? ওপরে রান্না করছেন। বামুন নেই? না। চাকর? মধু আছে, সে গেছে ওষুধ আনতে। ওষুধ কেন? দিদিমণির জ্বর, ডাক্তার দেখছে। রাখাল কহিল, জ্বরের অপরাধ নেই, কবে এখানে আসা হলো? দাসী বলিল, 4 দিন। 4 দিনই জ্বরে পড়ে, ভিজা স্যাঁতসেঁতে, উঠানময় জিনিসপত্র ছড়ানো, সিঁড়িটা ভাঙা। রাখাল উপরে উঠিয়া দেখিল সামনের বারান্দার এক কোণে লোহার উনুন জ্বালিয়া ব্রজবাবু গলদঘর্ম। সাগু নামিয়াছে, রান্নাও প্রায় শেষ হইয়াছে, কিন্তু হাট পুড়িয়াছে, তরকারি পুড়িয়াছে, ভাত ধরিয়া চোয়া গন্ধ উঠিয়াছে। রাখালকে দেখিয়া ব্রজবাবু লজ্জা ঢাকিতে ঢাকিতে বলিয়া উঠিলেন, এই দেখো রাজু, ফটিকের মার কাণ্ড। উনুনে এত কয়লা ঢেলেছে যে আঁচটা আন্দাজ করতে পারলাম না। ফ্যানটা যেন একটু গন্ধ মনে হচ্ছে না? রাখাল কহিল, তা হোক, আপনি উঠুন তো কাকাবাবু, বেলা 12টা বেজে গেছে। গোবিন্দর পূজাটি সেরে নিন, আমি ততক্ষণে নতুন করে ভাতটা চড়িয়ে দিই। ফুটে উঠতে 10 মিনিটের বেশি লাগবে না। রেণু কই? বলিয়া সে পাশের ঘরে ঢুকিয়া দেখিল সে নিজের বিছানায় শুইয়া। রাজুদাকে দেখিয়া তাহার 2 চোখ ভরে জলে ভরিয়া গেল। রাখাল কোনো মতে নিজেরটা সামলাইয়া লইয়া বলিল, কান্নাটা কিসের? জ্বর কি কারো হয় না? 2 দিনে সেরে যাবে। আর আমি তো মরিনি রেণু, ভাবনার কি আছে? উঠে বসো, মুগ্ধ, কাপড় ছাড়া হয়েছে তো? রেণু মাথা নাড়িতেই রাখাল চেঁচাইয়া ডাকিল, ফটিকের মা, তোমার দিদিমণিকে সাগু দিয়ে যাও, বড্ড দেরি হয়ে গেছে। সে আসিলে বলিল, ভাতটা ধরে গেছে ফটিকের মা, ওতে চলবে না। তুমি, আমি, মধু আর কাকাবাবু 4 জনের মতো চাল ধুয়ে ফেলো। আমি নিচের থেকে চট করে স্নানটা সেরে আছি। কাঁচা আনাজ কিছু আছে তো? আছে। বেশ, তাও 2টো কুটে দাও দেখি। একটা চচ্চড়ি রেঁধে দিই, আমি আবার এক তরকারিতে ভাত খেতে পারি নে। রেলিংয়ের উপর কাঁচা কাপড় শুকাইতেছে। রাখাল টানিয়া লইয়া নিচে চড়িল। বলতে বলতে গেল, কাকাবাবু দেরি করবেন না, শিগগির উঠুন। রেণু, নিয়ে এসে যেন দেখতে পাই তোমার খাওয়া হয়ে গেছে। মধু এসে পড়লে যে হয়। বিষণ্ণ নীরব গৃহের মাঝে হঠাৎ কোথা হইতে যেন একটা চেঁচামেচির ঝড় বহিয়া গেল। স্নানের ঘরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া রাখাল ভিজা মেঝেয় পড়িয়া মিনিট 2-3 হাউ হাউ করিয়া কান্না জুড়িয়া দিল। ছেলেবেলায় অকস্মাৎ যেদিন বিসূচিকায় তার বাপ মরিয়াছিল, ঠিক সেদিনের মতো। তারপরে উঠিয়া বসিল, ঘটি কয়েক জল মাথায় ঢালিয়া কাপড় ছাড়িয়া বাহিরে আসিল। একেবারে সহজ মানুষ, কে বলিবে ঘরে কপাট দিয়া একমাত্র সে বালকের মতো মাটিতে পড়িয়া কী কাণ্ডই করিতেছিল। রাঁধার বাড়ায় রাখাল অপটু নয়, নিজের জন্য এ কাজ তাহাকে নিত্য করিতে হয়। সে অল্পক্ষণেই সমস্ত সারিয়া ফেলিল। তাহার তাড়ায় ঠাকুরের পূজা, ভোগ প্রভৃতি সমাধা হইলেও আজ অযথা বিলম্ব ঘটিল না। রাখাল পরিবেশন করিয়া সকলকে খাওয়াইয়া নিজে খাইয়া নিচে হইতে গা ধুইয়া কাপড় ছাড়িয়া আবার যখন উপরে আসিল, তখন বেলা 3টা বাজিয়াছে। রেণু অদূরে বসিয়া সমস্ত দেখিতেছিল। শেষে বলিয়া উঠিল, রাজুদা, তুমি আমাদের হারিয়েছ।
তোমার যে বউ হবে সে ভাগ্যবতী, কিন্তু বিয়ে কি তুমি করবে না? রাখাল হাসিয়া বলিল, কি করে করব ভাই, অত বড় ভাগ্যবতীর দেখা মিলবে তবে তো। না, সে হবে না, বাবাকে ধরে এবার নিশ্চয়ই তোমার একটি বিয়ে দিয়ে দেব। তাই দিও, আগে সেরে ওঠো। বিনোদ ডাক্তার আজ কি বললে, জ্বরটা ছাড়ছে না কেন? ফটিকের মা দাঁড়িয়েছিল, বলল, ডাক্তারবাবু আজ তো আসেননি, এসেছিলেন পরশু, সেই এক ওষুধই চলছে। শুনিয়া রাখাল স্তব্ধ হইয়া রইল। তারপর শঙ্কিত মুখের প্রতি চাহিয়া রেণু লজ্জা পাইয়া কহিল, রোজ ওষুধ বদলালে বুঝি ভালো, আর মিছিমিছি ডাক্তারকে টাকা দিতে থাকলেই বুঝি অসুখ সেরে যায় ফটিকের মা? আমি এতেই ভালো হয়ে যাব, তোমরা দেখে নিও। রাখাল কথা কইল না, বুঝিল দুর্দশায় পড়িয়া সামান্য গুটি কয়েক টাকাও তার পিতার খরচ করাইতে চাহে না। তুমি কি চলে যাচ্ছ রাজুদা? আজ যাই ভাই, কাল সকালেই আবার আসবো। নিশ্চয়ই আসবে তো? নিশ্চয়ই আসবো। আমি না আসা পর্যন্ত কাকাবাবুকে উনুনের কাছেও যেতে দিও না রেণু। শুনিয়া রেণু কতক যেন কুণ্ঠিত হইয়া উঠিল, বলিল, কাল যদি আমার জ্বর না থাকে আমি রাঁধব রাজুদা, কিছুতেই না। ঝিকে সাবধান করিয়া দিয়া কহিল, আমি না এলে কাউকে কিছু করতে দিও না ফটিকের মা। এই বলিয়া সে বাহির হইয়া গেল। বিনোদ ডাক্তার পাড়ার লোক, একটু দূরে বাড়ি, নিচের তলায় ডিসপেন্সারি, সেখানে তাহার দেখা মিলিল। রাখাল জিজ্ঞাসা করিল, রেণুর জ্বরটা কীরকম ডাক্তারবাবু, আজও ছাড়েনি কেন? বিনোদবাবু বললেন, আশা করি সহজ, কিন্তু আজও যখন তখন দিন দুই না গেলে ঠিক বলা যায় না রাখাল। ডাক্তার এই পরিবারে বহুত দিনের চিকিৎসক, সকলেই জানেন। ইহার পর ব্রজবাবুর আকস্মিক দুর্ভাগ্য লইয়া তিনি দুঃখ প্রকাশ করিলেন, বিস্ময় প্রকাশ করিলেন। শেষে বলিলেন, তুমি যখন এসে পড়েছ রাখাল, তখন ভাবনা নেই, আমি সকালেই যাব। নিশ্চয়ই যাবেন ডাক্তারবাবু, আমাদের ডাকবার লোক নেই। ডাকবার দরকার নেই রাখাল, আমি আপনিই যাব। সেখান হইতে ফিরিয়া রাখাল নিজের বাসায় আসিয়া শুইয়া পড়িল। মনে একবারে ভাঙিয়া পড়িয়াছে। ব্রজবাবুর দুর্দশা যে কত বৃহৎ, সর্বনাশের পরিমাণ যে কিরূপ গভীর, নানা কাজের মধ্যে এ কথা এখনও সে ভাবিয়া দেখিবার অবকাশ পায় নাই। নির্জনে ঘরের মধ্যে এইবার তাহার দু চোখ বাহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। কোথায় যে ইহার কুল, এবং এই দুঃখের দিনে সে যে কি করিতে পারে ভাবিয়া পাইল না। কি করিয়া যে এত শীঘ্র এমনটি ঘটিল তাহা কল্পনার অগোচর। তার উপর রেণু পীড়িত, পাড়ায় টাইফয়েড জ্বর হইতেছে সে জানিত। ডাক্তারের কথার মধ্যে এমনি একটা সন্দেহের ইঙ্গিত সে লক্ষ্য করিয়াছে। উপদেশ দেবার লোক নাই, শুশ্রূষা করিতে কেহ নাই, চিকিৎসা করিবার অর্থও হয়তো হাতে নেই। এই নিরীহ নির্বিরোধী মানুষটির কথা আগাগোড়া চিন্তা করিয়া তাহার সংসার, ধর্মবুদ্ধি, ভগবত ভক্তি, সাধুতা সকলের উপরে যেন ঘৃণা ধরিয়া গেল। সে ভাবিতেছে, দিল্লি হইতে ফিরিয়া নানাবিধ অপব্যয়ে তাহার নিজের হাতটাও শূন্য। পোস্ট অফিসে সামান্য যাহা অবশিষ্ট আছে তাহার পরে একটা দিনও নির্ভর করা চলে না। অথচ এই রেণু তাহার কাছেই একদিন মানুষ হইয়াছে। কিন্তু সে কথা আজ থাক, তাহারই চিকিৎসায় তাহারই কাছে গিয়ে হাত পাতিবে সে কী করিয়া? যদি না থাকে, সে জানে যে বাটিতে সে ছেলে পড়ায় তাহারা অত্যন্ত কৃপণ। বন্ধু বান্ধব অনেক আছে সত্য, কিন্তু সেখানে আবেদন করা তেমনি নিষ্ফল। অনেক বড় লোক গোপনে তাহারই কাছে ঋণী। সে ঋণ নিজে সে না ভুলিলেও তাহারা ভুলিয়াছেন। সহসা মনে পড়িল নতুন মাকে, কিন্তু দীপশিখা জ্বলিয়া স্তিমিত হইয়া আসিল। সেখানে দাও বলিয়া দাঁড়ানোর কল্পনাও তাহাকে কুণ্ঠিত করিল। কারণ জিজ্ঞাসা করিলে সে বলিবেই বা কী, আর বলিবেই বা কী করিয়া? এ পথ নয়, কিন্তু আর একটা পথও তাহার চোখে পড়িল। কিন্তু সে বলিলে তো চলিবে না, পথ তাহার চাই, তাকে পাইতেই হইবে। দাসী আসিয়া খাবার কথা বলিলে সে নিষেধ করিয়া জানাইল তাহারা অন্যত্র নিমন্ত্রণ আছে। এমন প্রায় থাকে। ঝি চলিয়া গেলে সে দ্বারে চাবি দিল। রাখাল শৌখিন লোক, বেশভূষা সামান্য অপরিচ্ছন্নতা তাহার সহ্য হয় না। কিন্তু আজ সে কথা তাহার মনেই পড়িল না। যেমন ছিল তেমনি বাহির হইয়া গেল। নতুন মার বাড়িতে আসিয়া যখন পৌঁছিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। সম্মুখে খান কয়েক মোটর দাঁড়াইয়া, বৃহৎ অট্টালিকা, বহু সংখ্যক বিদ্যুৎ দীপালোকে সমুজ্জ্বল। দ্বিতলের বড় ঘরে বাদ্যযন্ত্র বাঁধাবাঁধির শব্দ উঠিয়াছে। গৃহস্বামিনী নিরতিশয় ব্যস্ত।
ভাগ্যবান আমন্ত্রিতগণের আদর আপ্যায়নের ত্রুটি না ঘটে। রাখালকে দেখিয়া এক মুহূর্ত থমকিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিলেন, এতক্ষণে বুঝি আমাদের মনে পড়ল বাবা? এই কয়দিন যে নতুন মাকে সে দেখিয়াছে, এ যেন সে নয়। অভিনব এবং বহু মূল্য বেশভূষার পারিপাট্যে তাহার বয়সটাকে যেন 10 বৎসর পেছনে ঠেলিয়া দিয়াছে। রাখাল কেমন এক প্রকার হতবুদ্ধির মতো চাহিয়া রহিল, সহসা উত্তর দিতে পারিল না। তিনি তখনই আবার বলিলেন, আজ একটু কাজ করে দিতে বলেছিলুম বলে বুঝি একেবারে রাত্রির কোলে এলে রাজু? রাখাল নম্রভাবে বলিল, কাজ সারতে দেরি হয়ে গেল মা। তাছাড়া আমার না আসাতে আপনার ক্ষতি তো কিছুই হয়নি। না, ক্ষতি হয়নি সত্যি, কিন্তু তখন বলে গেলেই তো ভালো হতো। তাহার কণ্ঠস্বরে এবার একটু বিরক্তির সুর মিশিল। রাখাল বলিল, তখন নিজেও জানতুম না নতুন মা, তারপর আর সময় পেলাম না। কে একজন ডাকিতে সবিতা চলিয়া গেলেন। মিনিট 5 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন রাখাল তেমনি দাঁড়াইয়া আছে। বলিলেন, দাঁড়িয়ে কেন রাজু, ঘরে গিয়ে বসোগে। রাখাল কিছুতেই সংকোচ কাটাইতে পারে না, কিন্তু তাহার না বলিলেই নয়। শেষে আস্তে আস্তে বলিল, একটা বিশেষ প্রয়োজনে এসেছি নতুন মা, আমাকে আজ কিছু টাকা দিতে হবে। সবিতা সবিস্ময়ে চাহিলেন। বলিতে বোধ হয় তাহারও বাঁধিল, কিন্তু বললেন, টাকা? টাকা তো নেই রাজু, যা ছিল ওটা কিনতেই সব খরচ হয়ে গেছে। ও বেলায় তো শুনে গেলে। কিছুই নেই মা, না থাকার মধ্যেই। ঘর করতে সামান্য যদি কিছু থাকে খুঁজে দেখতে হবে, সে অবসর তো নাই। সারদা নানা কাজে আনাগোনা করছিল। কথাটি শুনিতে পাইয়া কাছে এসে বলিল, আমার কাছে 10 টাকা আছে, এনে দেব? রাখাল তাহার মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, তুমি দেবে? আচ্ছা দাও। সারদা বলিল, মিনুর দিদিমার কাছে টাকা আছে, জিনিস রাখলে ধার দেয়। তার কাছে আমাকে নিয়ে যেতে পারো সারদা? কেন পারবো না, তিনি তো বুড়ো মানুষ। কিন্তু আমার তো জিনিস কিছু নেই। তবু চলো না দেখি গে, আসুন। তাহাদের যাইবার সময় সবিতা বলিলেন, তা বলে না খেয়ে নিচের থেকেই চলে যেও না রাজু। রাখাল ফিরিয়ে দাঁড়াইয়া কহিল, আজ বড় অবেলায় খাওয়া হয়েছে নতুন মা, খিদের লেশ নেই, আজ আমাকে ক্ষমা করতে হবে। এই বলিয়া সে সারদার পেছনে পেছনে নিচে নামিয়া গেল। সবিতা আর তাহাকে অনুরোধ করিলেন না। রাখাল চলিয়া গেছে। সারদা নিজের ঘরে 2-1টা বাকি কাজ করিয়া লইয়া পুনরায় উপরে যাইবার উপক্রম করিতেছে। সবিতা আসিয়া প্রবেশ করিলেন। তাহার বিছানায় বসিয়া পড়িয়া কহিলেন, একটা পান দাও তো মা, খাই। এ ভাগ্য কখনো সারদার হয় নাই। সে বর্তিয়া গেল। তাড়াতাড়ি হাতটা ধুইয়া ফেলিয়া পান সাজিতে বসিতেছে। তিনি বললেন, রাজু না খেয়ে রাগ করে চলে গেল। এত কাজের মধ্যেও ব্যাপারটা ভেতরে ভেতরে তাহাকে বিধিতেছিল, ঝাড়িয়া ফেলিতে পারেন নাই। সারদা মুখ তুলিয়া কহিল, না মা, রাগ করে না তো। রাগ করে বই কি, ও সকাল থেকে একটু রেগেছিল, তাতে আবার টাকা দিতে পারিনি। তুমি বুঝি 10 টাকা তারে দিলে? না মা, আমার কাছে নিলেন না, দিদিমার কাছ থেকে 100 টাকা এনে দিলুম। এমনি শুধু হাতে সে দিল বড়? সারদা বলিল, না এমনি তো নয়, উনি হাতের সোনার ঘড়িটা আমাকে খুলে দিয়ে বললেন, এর দাম 300 টাকা, তিনি যা দেন নিয়ে এসো। ওর চা বাগানের কিছু কাগজ আছে, তাই বিক্রি করে এই মাসেই শোধ করে দেবেন বললেন। সবিতা জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার দরকার হলো ওর? সারদা কহিল, কে একটি মেয়ে বড় পীড়িত, তারই চিকিৎসার জন্য। মেয়েটি কে যে তার জন্যে রাতারাতি ওকে ঘড়ি বন্ধক দিতে হলো, সে তো জানি নে মা, কিন্তু বোধ হয় ওর খুব শক্ত অসুখ হয়েছে। টাকার অভাবে পাছে মারা যায়, এই তার ভয়। মেয়েটির বাপ নাকি ছেলেবেলায় এঁকে মানুষ করেছিলেন। সবিতা আশ্চর্য হইয়া বলিলেন, ছেলেবেলায় ওকে মানুষ করেছিল বললে? এ ওর বানানো গল্প। রাজুকে কে মানুষ করেছে আমি জানি। তার মেয়ের চিকিৎসায় পরকে ঘড়ি বাঁধা দিতে হয় না। সারদা তাহার মুখের পানে চাহিয়া বলিল, বানানো গল্প তো মনে হয় না মা। বলতে গিয়ে চোখের জল এলো। বললেন, এদের বিত্ত বিভক্ত অনেক ছিল, কিন্তু হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে দেনার জন্যে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিতে হলো। অথচ দিল্লি যাওয়ার আগেও এমন দেখে যাননি। আজ গিয়ে দেখেন শয্যাগত মেয়েটিকে দেখভার কেউ নেই। বুড়ো বাপ আপনি বসছে রাঁধতে, কিচ্ছু জানে না। কিছুই, হাত পুড়েছে, ভাত পুড়েছে, তরকারি পুড়ে গন্ধ উঠছে। রাখাল বাবুকে সমস্ত আবার রাঁধতে হলো, তবে সকলের খাওয়া হয়। তাই এখানে আসতে তাঁর দেরি। আমাকে বলেছিলেন এই দুঃসময়ে তাদের সাহায্য করতে। মেয়েটির তো মা নেই, তাতে একটু দেখতে। আমি রাজি হয়ে বলেছি, যা আপনি আদেশ করবেন তাই আমি করব। সারদা পান দিল, সেটা তার হাতে ধরাই রহিল।
জিজ্ঞাসা করলেন, রাজু বললে হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে দেনার দায়ে তার বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল? দিল্লি যাওয়ার আগেও তা দেখে যায়নি? হ্যাঁ, তাই তো বললেন। অসম্ভব। সারদা চুপ করিয়া রহিল। সবিতা পুনশ্চ প্রশ্ন করিল, রাজু বললে মেয়েটির মা নেই? মারা গেছে বুঝি? সারদা বলল, মা যখন নেই তখন মরে গেছে নিশ্চয়ই, আর কি হতে পারে মা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শেষের পরিচয় উপন্যাসের ৫ম পর্বের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এই উপন্যাসের শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের পর্বের জন্যে দয়া করে অপেক্ষা করুন।